নমো তচ্ছ ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল 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 উপাসক পেজ থেকে ইয়ে করেন, অ্যাপস থেকে, মোবাইলের অ্যাপস থেকে। আমরা ধরো অশুভ কুৎসিত ধ্যান 16 বার, এটা পড়বো না? 263 নাম্বার। কত নাম্বার দাদা? 263 নাম্বার। আচ্ছা, কোন ধর্মগুলো কুশল? যে সময়ে সাধক রূপ উৎপত্তির জন্য মার্গবানা করেন, তখন কাম ও অকুশল হতে পৃথক হয়ে স্ফীত মৃতদেহ ধারণাযুক্ত প্রথম ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন, সেই সময়ে তার স্পর্শ হয়, অবিক্ষেপ হয়। এখানে স্ফীত মৃত মানে যেটা ফুলে ফুলে মৃতদেহ ফুলে গেলে সেটাকে বলতে নাকি নবশিবতিকা, নবশিবতিকা বানানো আর কি। হ্যাঁ, ফুল লাশ নিয়ে ধ্যান করবে, 9 প্রকার। 9 প্রকার, হ্যাঁ, এটা খুবই এফেক্টিভ। তাহলে এরকম সময় ভাবনা করলেও পুণ্য হয় আর কি। পুণ্য নাকি কুশল একই জিনিস না? এটা তো আপনার এই যে ধ্যান লাভ হচ্ছে না, ধ্যান লাভ হচ্ছে, যেটাতে ধ্যান লাভ। আচ্ছা, এটা তো পঞ্চম ধ্যান পর্যন্ত লাভ হবে, এটাই করবে। আচ্ছা, এখানে বলতে কুশল কেন বলা হচ্ছে এটাকে? কুশল বলতে কুশলের মধ্যে তিন আছে না, 3 প্রকার কুশল আছে না, 4 প্রকার কুশল আছে। মহাকুশল, রূপবচর কুশল, অরূপবচর কুশল, লোকোত্তর কুশল। ও আচ্ছা, ওই দিক থেকে কুশল। আমরা তো এতদিন মানে বিশেষ করে বেশি মনে থাকে যে কোন একটা পুণ্য কাজ করলে ওইটাকে কুশল। কুশল তো অবশ্যই ক্যাটাগরি আছে না। এখানে আমরা বলতেছি এটা হচ্ছে রূপবচর কুশল, এটা রূপবচর কুশল। হ্যাঁ, আমরা বলতেছি জ্ঞানের কুশল। আচ্ছা, ওই বইতে মধ্যে লিখছে কি প্রথম ধ্যান সম্পর্ক অবস্থান করে থাকেন, সে সময়ে উদ্যমাত্মক সংজ্ঞা, অর্থাৎ বলা হচ্ছে কি সব দেহ স্ফীত হইয়া ফুলিয়া উঠিয়াছে বলিয়া জ্ঞান বা বোধ স্বগত বা সংযুক্ত স্পর্শ হইয়া থাকে।
আর বাকিগুলো সবগুলো একই আর কি। হ্যাঁ হ্যাঁ, দুটো একই, ওটাতে একটু লম্বা করে ডিসকাস করতে সবার বোঝার জন্য কোনটা ভালো হবে সেটা করতে হবে আর কি। আচ্ছা, 264 মধ্যে বলা হচ্ছে কি, কোন ধর্মগুলো কুশল যে সময় রূপোৎপত্তির জন্য মার্গনা করা হয় তখন কাম ও অকুশল হতে পৃথক হয়ে নীলচে মৃতদেহ ধারণাযুক্ত ওই স্ফীত যেটা ছিল ফুলা, ওটার মধ্যে ওটা একদিন আরেকদিন পরে হয়তো এটা কালার চেঞ্জ হয়ে গেছে, পুজপূর্ণ মৃতদেহ ধারণাযুক্ত, পুজ বের হচ্ছে, বিচ্ছিন্ন মৃতদেহ ধারণাযুক্ত, মৃতদেহ মাংসগুলা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, ফোলা মৃতদেহ ধারণাযুক্ত, ফুলে ফুলে হয়তো ইয়ে হয়ে যাও, বিক্ষিপ্ত মৃতদেহ ধারণাযুক্ত, নিহত বিক্ষিপ্ত মৃতদেহ ধারণাযুক্ত, রক্তাক্ত মৃতদেহ ধারণাযুক্ত, কীটপূর্ণ মৃতদেহ ধারণাযুক্ত, প্রথম দিন পূর্ণ করে অবস্থান করেন, সেই সময় তার স্পর্শ হয় অবিক্ষেপ হয়। বা তো ওইটা তো একটু পড়বো নাকি? হ্যাঁ, না লাগতেছে, ওইটা তো বিস্তারিত আছে, ওইটা তো আরো হ্যাঁ হ্যাঁ বিস্তারিত আছে। আচ্ছা, বিস্তারিত ওটাতেও একই, ওটার মধ্যে আর তো বাড়তি আছে বলতে না প্রায় একই। আমি আছি তো ওইটার মধ্যে, আমি আছি তো এখন। ও আচ্ছা, ওইখানে কুকুরে সেগুলো বলা আছে তো সেগুলো বুঝলাম আর কি। আচ্ছা, না এগুলো তো আপনারা এমনি সাথী পাঠ্যান সূত্র আলোচনা করার সময় আমরা আলোচনা করছি না। হ্যাঁ, মানতে এটাও ঠিক আছে, কিন্তু যদি সবার প্রয়োজন মনে করেন এটা করতে পারেন। এখন সবাই কি বলে বললে ভালো হবে, 64টা সবগুলো না, 64টা আর কি। প্রথম যেটা যে ব্যাপারে বইয়ের মধ্যে লেখা আছে ওটা বলি প্রথমে। আমরা প্রথম ধ্যান বিভিন্ন আলম্বন দিয়ে, বিভিন্ন আলম্বনের মধ্য দিয়ে প্রথম ধ্যান লাভ করা যায়, দ্বিতীয় ধ্যান লাভ করা যায়, তৃতীয় ধ্যান লাভ করা যায়, চতুর্থ ধ্যান লাভ করা যায়, এভাবে আমরা জেনেছি। সেই বিবিধ প্রকারের মধ্যে নবশিপতিকা বা 9 প্রকার মৃতদেহ নিয়ে ও এই ধ্যান লাভ করা যায়। কিন্তু ধ্যান প্রথম থেকে পঞ্চম ধ্যান লাভ করলেও এদের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ধ্যান লাভ করার কারণে, যদিও বা চতুর্থ ধ্যান হয়, দ্বিতীয় ধ্যান হয়, সেটা ধ্যানের বেলা ঠিকই আছে, কিন্তু উৎপত্তির ব্যাপারগুলো বা এদের কার্যপ্রণালীগুলো আলাদা আলাদা আছে। এটা যুক্ত হলে এটা এরকম হয়, এরকম হয়, এরকম হয়, এটা যুক্ত হলে এটা এরকম হয়, এরকম হয়, এরকম হয়। এই নবশিপতিকার 9 ব্যাপারেও এটা 9 রকমের রূপ দ্বারা পরিবর্তিত হয়, এটাই। তো সেই 9 রকমের মধ্যে আমরা এগুলো আগে পড়েছিলাম। প্রথম হচ্ছে যে মৃতদেহ যখন রেখে দেওয়া হয় আমক শ্মশানের কথা, এটা তৎকালীন সময়ের কথা। এখন আপনারা এটা দেখতে হলে, এখানে তো দেখা যায় না, বাংলাদেশে আমরা দেখতাম শুধু হসপিটালে গিয়ে। আমরা যখন রক্তদান করতে যাইতাম তখন আমরা মর্গ থেকে লাশ বাইর করে কিনা খেয়াল করতাম, এবং মাঝে মধ্যে এগুলো মর্গের এই দরজাগুলো খোলা থাকে। আমরা অনেক সময় তাদেরকে কিছু টাকা টুকা দিয়ে আমরা ঢুকি। ঢোকার পরে ওখানে কিছু কিছু দেহ এমন দেখা যায় যেটা ফুলে উঠেছে, চোখগুলো ফুলো ফুলো হয়েছে, তারপরে পেটের উপরের সাইড হইতে পুরোটা একদম ফুলে গেছে, এখন ফাটবে অবস্থা, এদূর পর্যন্ত দেখা যায়। তারপরে আরো ভয়ঙ্কর কিছু হাত কাটা, পা কাটা, পা লড়খড়াচ্ছে, হাত লড়খড়াচ্ছে, এরকম রোগীও আমরা দেখেছি অনেক।
আমরা ইচ্ছে করে, সবাইকে দেখতে তো দেয় না, আমরা ইচ্ছে করেই ওই জাতীয় জায়গাগুলোতে যাই এবং দেখি। দেখলে দেহের একটু নির্বিষ বিকলতায় এই করুণ পরিস্থিতি হয়ে যায়। এটা আমাদের সংবেগ উৎপন্ন হয়। বিশেষ করে বেশি লাভ হইতো ওইটাই মর্গের মধ্যে যখন যাইতাম। মিনিমাম মাস ২ মাস তো বটেই। মাস ২ মাস ওগুলো এমনিতে আমার ধরে রাখতে লাগে না স্মৃতি। এখানে আমাদের বইয়ের মধ্যে দেখতেছি অনেক কষ্ট করে নিয়ে যায়। স্মৃতি ধরে নিয়ে যায়। কিন্তু আমরা এমনভাবে দেখেছি এগুলো এমনিতেই খাইতে, শুইতে, চংক্রমণ করতে, পিণ্ডাচরণ করতে ওই মরা লাশগুলো চোখের মধ্যে ভাসে। একটা না তো অনেক। তো ১ম দিনের দেহ এরকম, ২য় দিনের দেহ নীল বলা হচ্ছে আরকি, এমনি জাস্ট এটা তো কালারটা ঠিক নীল হয় এমন না। একটা পচে গিয়ে এক ধরনের একটা চামড়াতে কালার আসে। এই কালারের অবস্থা বিভিন্ন সময় বিভিন্ন রকম। রোদের মধ্যে রাখলে তখন একরকম, ছায়ার মধ্যে রাখলে তখন একরকম, শীতল ঘরে রাখলে তখন একরকম। এটা ওয়েদারগত কারণে নানান রকম হতে পারে। জাস্ট এটা আপনি মনের চোখে ধরে নেবেন ফুঁচে ফুলে ওঠার পরবর্তী কালার কেমন হতে পারে। তখন এর পরবর্তী অবস্থা কিছু, কিছু জায়গায় এইগুলো ফুঁচতে, ফুঁচতে, ফুলতে, ফুলতে ফাটা, ফাটা হয়ে যায়। পুরা শরীরে ফাটা, ফাটা হয়ে যায় এবং ফেটে ওখান থেকে আপনা আপনি পানি ঝরতে থাকে। আর যেদিকেই পানি ঝরে সেদিকে একটা দাগ হয়ে যায়। এবং নাক থেকে ঝরতে থাকে, এখানে একটা দাগ হয়ে যায় নাক থেকে ঝরতে, ঝরতে। এখানে, এখানে। এবং এগুলো এত বেশি কিরকম জানি না, খাড়ের মতো। এরকম বডি অবশ্য আমি কোথাও দেখেছিলাম একবার। মানে পানি ঝরতেছে এরকম এদিকে দাগ হয়ে গেছে। কোনো না কোনোভাবে আমার একবার দেখা হয়েছিল এটা। তারপরে গাল থেকেও এদিকে পানি ঝরতেছে, এদিকে দাগ হয়ে গেছে। চোখ থেকে এদিকে পানি ঝরতেছে, এদিকে দাগ হয়ে গেছে। পানিগুলো কিরকম অ্যাসিডের মতো নাকি উপরে এরকম করে দাগ হয়ে যায়। তারপরে পায়খানা প্রস্রাবের দরজা দিয়েও এভাবে অনর্গলভাবে শরীরের পচা বর্জ্যগুলো বের হতে থাকে। এই দৃশ্যগুলো সাধক দেখেন। বসার ওখানে অবশ্য একটা সিস্টেম আছে। বাতাস কোন দিক থেকে আসবে তার উল্টো দিকে করে বসতে হয়, যাতে নাকের মধ্যে গন্ধ না লাগে। এবং ওরকমও মাঝে মধ্যে অবস্থা তৈরি হয় যে আমাদের মধ্যে কিছু সংজ্ঞা থাকে। সংজ্ঞা বলতে এটা আমরা মনে করি যে এখন আছে, এটা এখন না, তখনও ছিল। বই পুস্তকাদির মধ্যে দেখতেছি তখনও ছিল যে লাশগুলো নানান রূপ ধারণ করে ফেলে, বা ওগুলো নড়াচড়া করতেছে, বা ওই জাতীয় ওটা 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 এ জাতীয় অনেক কথোপকথন আছে। এগুলো সম্পর্কেও ভিক্ষুকে ধারণা নিতে হয় যে এগুলো এরকম কিছু না, এরকম কোনো ব্যাপার নাই, এরকম কিছু হয় না। এগুলো খুব মানে জেনে নিয়ে যেতে হয়, না হলে আতঙ্কিত হয়ে মরে যেতে পারেন। সেজন্য এগুলো ভিক্ষুদেরকে জানা থাকতে হয়, যারা আমোঘ শ্মশানে ধ্যান করতে যাবেন তারা। আরও বিশেষ বিশেষ কিছু নিয়ম প্রণালী আছে আমোঘ শ্মশানে ধ্যান করতে যাওয়ার। তো যাই হোক, আমরা যেগুলো বলছিলাম, আমরা শুধু দেহ সম্পর্কে একটু বলছি। এর পরবর্তীতে এই দেহকে নিয়ে যদি ওখানে মানুষজন না থাকে, কুকুর শ্রীগাল বেশি থাকে, ওরা পাইলে মাত্র খুব দারুণভাবে টানাটানি করে, সবাই ভাগাভাগি করে। ভাগে একটু কম পড়লে একজনকে একজন এমন কামড়ানি কামড়ায়, হ্যাঁ,
তারপরে ওরা টানাটানি করে খেয়ে দিয়ে কিছু আঁতুড়ে গুতুড়ে পড়ে থাকে, এগুলো অন্যান্য শকুন, চিল এ জাতীয় কিছু খাবার থাকে। কিছু কিছু ইয়ে আছে, তাদের চোখ খুব পছন্দ, চোখগুলো তুলে তুলে নিয়ে চলে যায়, চোখের জায়গাটা খালি হয়ে গাত্তা হয়ে পড়ে থাকে, তারা চোখ খুব পছন্দ করে। এরকম নানান প্রাণী আঁতুড়ে গুতুড়ে এগুলো সব খাইতে 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 কিছু থাকে না, এভাবেও হয় মাঝে মধ্যে। তারপরে যারা হাড্ডি খেয়ে কতগুলো প্রাণী আছে, হাড্ডিগুলো চাবায়, চাবাইতে চাবাইতে একদম পাউডার বানিয়ে বানিয়ে একদম নিঃশেষ করে খেয়ে ফেলে যতদূর সম্ভব হয়। খুব শক্ত শক্ত যেগুলো আছে এগুলো পারে না, কিন্তু তারপরেও এগুলোর মধ্যে একটা রস বের হয়, তাদের ভালো লাগে, এগুলো খায়, অনেকক্ষণ ধরে চাবাইতে থাকে। এভাবে করতে করতে পুরো ইয়াটা শেষ হয়ে যায়। তারপরে মাথার ভিতরে যে মগজ আছে এগুলোও কোনো কোনো প্রাণীর খুব প্রিয় হয়। এগুলো নানানভাবে নানান প্রক্রিয়াতে তারা এই মাথাকে ভাঙার মধ্য দিয়ে বা অনেক কাণ্ডকীর্তন করে মানে এটা থেকে বের করে, মগজগুলো বের করে করে তারা খায়, তাদের বুদ্ধিমতো তারা খায় আর কি, যেভাবে বের করা দরকার সেভাবেই করে। মোট কথা এটা শেষ না হওয়া পর্যন্ত, মাথার মগজগুলো শেষ না হওয়া পর্যন্ত ওটাকে ছাড়ে না, খাইতে থাকে। এর পরবর্তীতে এরকম যদি কেউ না খায় তখন এই পচা ফোলার উপরে চামড়ার উপরের আবরণটা পাতলা হয়ে যায়, পাতলা হয়ে নড়াচড়া করতে থাকে। হঠাৎ করে কেউ এসে দেখলে মনে করবে যে এটা জীবিত বোধ হয়, পেটের উপরে এরকম নড়াচড়া করতেছে। কেউ এসে হঠাৎ করে দেখলে মনে করবে যে এটা হয়তো প্রাণ আছে এখনো, আসলে প্রাণ না, এখানে অনেক প্রাণীর জন্ম হয়েছে। এই প্রাণীগুলো ভিতরে ভিতরে করে খেতে থাকে, খেতে খেতে মাঝে মধ্যে বিভিন্ন নাকের কটোরা দিয়ে এরকম বাইর হয় ফোকাগুলো, ওরকম এরকম করে ঘুরে ঘুরে, মাঝে মধ্যে গাল দিয়ে বাইর হয়, লটের মধ্যে মাঝে মধ্যে পানির সাথে বের হয় আর কি। হ্যাঁ, মাঝে মধ্যে চোখ দিয়ে বাইরে, মানে ওখানে ভিতরে পুরো ইয়াকুল গুল্লে যখন হয়ে যায়, হ্যাঁ, এখানে আরো খাবার আছে কিনা পোকাগুলো সন্ধান করে আর কি, আরো আছে কিনা খাবার বের হয়। মাঝে মধ্যে পুরো শরীরের মধ্যেও বাইরে ইয়া করতে থাকে, একটু পরেই চামড়াটা পুরো শেষ হয়ে যায়, তাদেরকে দেখা যায়। তখন দেখলে আমরা যাদের খোলা পায়খানা দেখেছি, আমরা খোলা পায়খানা মানে পায়খানা বসলে ইয়াতে দেখা যায়, টাঙ্কি দেখা যায়, যারা এরকম দেখেছেন গ্রামের বাড়িতে, আমি দেখেছি, হ্যাঁ, হ্যাঁ। তো এখানে পায়খানা করার মাত্র এগুলো কালার চেঞ্জ করে ফেলে এরা সঙ্গে সঙ্গে, খুব নড়াচড়া করে সারাক্ষণ, এরকম করে সারাক্ষণ অনেক পোকাগুলো থাকে। ঠিক এভাবে এই ফ্যাটের মাঝখানের এই অবস্থাটা, ওটার এটা কোনো বেশ কম নাই, কালারও প্রায় একই রকম এবং এই কালারও প্রায় একই রকম। এগুলো অবশ্য আপনারা নিজেরাই একটু মনোযোগী হলে আপনারাও দেখতে পাবেন, দেখা নিয়ে কখনো, এবং দেখা উচিত আমাদের কে নিজেকে সংযমী সংবরণ রাখার জন্য মাঝে মধ্যে আপনারা অবশ্যই দেখতে পারেন, এবং খুব সহজেই এখানে মন একাগ্র হয়। অন্যান্য জায়গা থেকে, অন্যান্য জায়গাতে স্মৃতি ধরে রাখতে যতটা কষ্ট, এখানে দেখবেন যে এতটা কষ্ট নাই, খুব সহজেই আপনার স্মৃতি থাকে। সেজন্য কায়গতন স্মৃতিকে বুদ্ধ অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আরেকটা কথা আছে, অন্যান্য স্মৃতিগুলো বুদ্ধ না থাকলেও উৎপত্তি হয়। আমরা 40 প্রকারের স্মৃতিগুলোর মধ্যে অনেক স্মৃতি সম্পর্কে আমরা পড়েছি, অনেক আলম্বন সম্পর্কে পড়েছি, সেগুলো বুদ্ধ অনুৎপত্তিতেও এগুলো থাকে, কিন্তু কায়গতানুস্মৃতি ভাবনা এটা বুদ্ধের অনুৎপত্তিতে থাকে না। দেহকে এই প্রক্রিয়া করে ধ্যান করার পদ্ধতি সম্যক সম্বুদ্ধ উৎপত্তি না হলে এটা থাকে না, সেজন্য এটা দুর্লভ। বুদ্ধ উৎপত্তির সঙ্গে যেহেতু এটা রিলেটেড, সেজন্য এটা দুর্লভ, এই কোয়ালিটিটা। তিনি এভাবে দেহকে দেখতে থাকেন, ওটা দেখেন, নিজের দেহ দেখেন, ওটা দেখেন, নিজের দেহ দেখেন। মাঝে মধ্যে মনে হয় যে দেহের মধ্যে এভাবে এভাবে ঘুরতেছে পোকাগুলো, হ্যাঁ, এভাবে দেখতে 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 উনি ওই দৃশ্যটা নিয়ে বিহারে চলে গিয়ে ওভাবে ধ্যান করেন, এটা এক পর্যায়ে।
এর পরবর্তীতে আরও দেখেন সাধক পুরো এই পোকাগুলো খাইতে 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 পুরো নিঃশেষ করে ফেলেছে, শুধুমাত্র কঙ্কাল পড়ে রয়েছে। যতক্ষণ পর্যন্ত পোকাগুলো খাওয়ার জন্য এখানে একটু একটু পানি ভিজে ভিজে থাকবে ততক্ষণ পর্যন্ত থাকবে। এর পরবর্তীতে আস্তে করে এরা খাবার না পাইলে প্রাণীগুলো মরে যায়। আস্তে করে এটা রোদে শুকিয়ে পুরো কঙ্কালটা পড়ে থাকে অনেকদিন। কঙ্কালগুলোও রোদের ইয়েতে এবং স্নায়ুর যে বন্ধন ছিল একটার সঙ্গে একটাকে জয়েন করার যে একটা ব্যাপার, এখানে এরকম কোনো দড়ি বা সিউল টিউল কিছু নাই কিন্তু এখানে। আপনারা যারা কঙ্কাল দেখেছেন দেখবেন কি কেমনে কেমনে এখানে আটকে রয়েছে, বুঝছেন? নার্ভগুলোর মাধ্যমে একটা বন্ধনের একটার সঙ্গে একটার সঙ্গে একটা বন্ধনে। আবার দেখেন কি একটা কাণ্ড, আমরা অনেক কিছু আলগাচ্ছিও আবার এটা দিয়ে, হ্যাঁ আলগাতেও পারতেছি, অথচ কতগুলো লাসিকা খুব রাবারের মতো, কতগুলো ফিতার মতো, যারা হাতটা কেটে গেছে কিন্তু ওগুলো কাটা নাই, ওগুলো রবারের মতো টানাটানি করলে ইয়া করে। হাঁটি ডাক্তার যেগুলো যারা আছে ইয়া জোড়া দেওয়ার সময়, আঙ্গুল জোড়া দেওয়ার সময় ওইগুলো খুলে যায়, আমি মাঝে মধ্যে দেখি। এবং এই কথাগুলো যে বলি আমাকে এগুলো মোবাইলে অটোমেটিকভাবে দেখায়, একদিন বা 2 দিন পরে এগুলো আমাকে আবার দেখায় এরকম হাড্ডি ভাঙার জিনিসগুলো। আচ্ছা, এগুলো সবগুলো খেয়ে ফেলার পরে এগুলো এমনি এমনি ছুটে 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 পড়ে যায়। মাথার কঙ্কাল, মাথার ইয়াটা খুলিটা একদিকে, তারপরে হাতের খুলি একদিকে, আঙ্গুলের সমস্তগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। রোদ বৃষ্টি ঝড় এগুলো হইতে হইতে 12 13 14 বছর পরে একসময় এগুলোও নর্মাল হয়ে যায়। হতে হতে একসময় এটা মাটির সঙ্গে মিলিয়ে যায়, সাদা সাদা চূর্ণ বর্ণ, সাদা বর্ণ হয়ে পড়ে থাকে। আরও একসময় দেখা যায় কিছু নাই, মাটির সঙ্গে মিলিয়ে গেছে। এই 9 প্রকার ভাবে 9 রকমে এই দেহকে বুদ্ধ দেখার জন্য বলেছেন, এবং এই দেখতে গিয়ে যেই কোয়ালিটির মধ্যে দিয়ে তিনি এই ধ্যানগুলো লাভ করবেন ওই কোয়ালিটি ওনার কাছে বিদ্যমান থাকবে, এবং ওই চিত্তের কোয়ালিটিগুলো আলাদা। আমরা রূপবচর চিত্ত পড়তে গিয়ে শুধুমাত্র মূল রূপবচর চিত্ত সঙ্গেই পরিচিত হয়েছি, কিন্তু এখানে গিয়ে দেখতে গিয়ে আমরা দেখতেছি যে হ্যাঁ এক এক যেই পদ দিয়ে এই চিত্তের উৎপত্তি সেটাকে আলাদা 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 করে বিবরণ করে করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে যে এই প্যারাটার বিশেষত্ব, নবশিবতিকা ভাবনা নিয়ে। বুঝছেন সবাই না? বান্তে আচ্ছা, 3 নবশিবতিকা ভাবনা এবং 10 অশুভ ভাবনার মধ্যে পার্থক্য কি? এখানে 10টা কেন, এখানে আবার 9টা কেন? অশুভ ধ্যান, কায়াগতানুস্মৃতি, ক্যাশালোমান আকাদন্ত তাসা, 32 প্রকার অসুচি পদার্থ সহ নবশিবতিকা। বুঝছেন? বান্তে টোটাল 10টা। ওখানেও কিন্তু ওই 32 প্রকার যে অসুচি পদার্থ আছে এগুলো সবগুলো নিয়েও করা যায়, আবার একটা একটা নিয়েও করা যায়। সবগুলো নিয়ে করার জন্য কোর্স আছে, একটা 6 মাসের কোর্স আছে, যেটা শ্রমণ হলে মাত্র আমরা দিয়ে দিই। এটা বাধ্যগত, কিন্তু আমাদের শ্রমণরা তো এখন সেটা বাধ্যগত করে না, না করলে কিন্তু এটা ঠিকঠাক হয় না, এটা নিয়ম নাই। শ্রমণ হওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে প্রথম 7 দিন কেশা লোমা নাকা দান্তা তাসো, এটা ছাড়া আর কোনো কথা নাই, এটা ছাড়া আর কোনো কথা নাই, ওনার কোনো কাজ নাই, কোনো কথা নাই। এখানে যাবে, খাবে, এই করবে, সে করবে, খাওয়ার সময় পর্যবেক্ষণ করার সময় করবে, ঠিক আছে, বাকি টাইম কিন্তু এটা সারাক্ষণ। কেশা বলতে চুলগুলো চিন্তা করবে, লোমা বলতে লোমগুলো, সারা শরীরে লোমগুলো দেখবে, এগুলো তো আমরা আগে দেখেছি। ওটা মনের চোখে দেখা, মনের চোখে দেখা, এবং এতদিন শুভ বলে দেখেছি, এই লোমগুলোর সৌন্দর্য দেখেছি। আজকে লোমগুলোর যত বিপরীত আমার কাছে পরিচিত হয়েছে ওগুলো দেখব। এগুলো সবগুলো
আসিয়া যদি এক জায়গায় রাখি, অথবা এগুলোকে আগুন যদি লাগাই, অথবা এটার আরও ভিন্ন রূপ, যেটা অপছন্দনীয় রূপ যেগুলো আছে ওগুলো দেখা। এতদিন আমি পছন্দনীয়ভাবে দেখেছি, আজকে অপছন্দনীয়ভাবে দেখা। দাঁত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিকঠাক মতো রাখি, উপরের সাইডগুলো মোটামুটি, যাদের দাঁত সুন্দরহীন দেখতে খুব ভালো লাগে। কিন্তু আজকের দেখা এটা না। আজকের দেখার দাঁতের গোড়াতে একদম বিশ্রী, গুয়ের থেকে বেতাল্যে গন্ধ যেগুলো আছে, এগুলো আমরা নানানভাবে পেয়েছি। আবার অনেক সময় মুখ না ধুয়ে যে কতগুলো আছে 2-3 দিন যাবত ওদের গাল থেকে গন্ধ বাইর হয়, এগুলো আমরা পাই। হ্যাঁ, অথবা নিজের কালারটাও নিজে নিজে আমরা পাই, এটা নানানভাবে পাই। ওই গন্ধগুলো, দাঁতের ফাঁকের গন্ধ, দাঁতের গোড়ালি থেকে শুরু করে পুরো বিষয়টাকে মনের চোখে দেখা এবং খুব ঘৃণ্যভাবে দেখা, মানে অরিজিনালিভাবে দেখা। এতদিন আমরা অরিজিনালি দেখি নাই, আজকে অরিজিনাল দেখা। মানে এটা আসলেই প্রকৃত স্বরূপটা কীরকম। এত পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেও একদম গোড়ালির জায়গাগুলো ওইভাবে পরিষ্কার করা যায় না। বিশেষ করে পরিষ্কারতা নয়, এই মুহূর্তে দেখবো যে তার আসল রূপটা। একইভাবে ত্বক থেকে শুরু করে এই 32 প্রকার, এগুলো সবগুলো নিয়ে এরকমভাবে দেখা। তাহলে 7 দিন পর্যন্ত শ্রবণ হলে মাত্র প্রথম 7 দিনের কাজ হচ্ছে যে শুধু কেশা, লোমা, নাকাদান্তা, তাসো। কেশা, লোমা, নাক মানে নখ, তারপরে দাঁত, তারপরে তাসো মানে ত্বক, উপরের ত্বকটা, চামড়ার উপরের যে কালার আছে, আবরণ আছে ওইটা, চামড়া না, চামড়ার উপরের আবরণটা। এইগুলো দেখে দেখে 7 দিন যাবত প্রথম কাটাইতে হয়। এর পরের 7 দিন হচ্ছে যে উল্টা দিকে, তাসু, দান্তা, নাকা, লোমা, কেশা। উল্টা করে বলে না, শ্রবণ করানোর সময় দেখছেন, আবার উল্টা করে বলে যে একবার। এর পরের 7 দিন হচ্ছে যে উল্টা, তাসু, অনুলোম প্রতিলোম বলে আর কি না বলতে। হ্যাঁ, প্রথম 7 দিন হচ্ছে যে অনুলোম অনুলোম, প্রথম 7 দিন। তারপরে এর পরের 7 দিন হচ্ছে যে উল্টা, তাচো, দান্তা, নাকা, লোমা, কেশা। এর পরের 7 দিন হচ্ছে যে কেশা, লোমা, নাকা, দান্তা, তাসো, তাসো, দান্তা, নাকা, লোমা, কেশা। এই 3 7 21 দিন এভাবে এটা নিয়ে। তারপরে এর পরেরটা হচ্ছে যে কেশা, লোমা, নাকা, দান্তা, তাসো, মাংসাং, নাহারো, আটটি মিঞ্জা, বাক্খাং, এদূর পর্যন্ত। এটা আবার 7 দিন, বাক্খাং পর্যন্ত 7 দিন। তারপরে আর 7 দিন আবার উল্টা, তারপরে আর 7 দিন আবার উল্টা বাবদা। তাহলে 3 7 21 দুগুণা কত হয়ে গেল? 21 দুগুণা কত? 21 দুগুণা 42 বানতে। এই 42 দিন, 42 দিন হয়ে গেল এই 10টা নিয়ে, 10টা নিয়ে 42, তারপরে 15টা নিয়ে 3 21, তারপরে 20টা নিয়ে 4 21, 25টা নিয়ে 5 21, তারপরে 32টা। এর পরেরগুলো একসঙ্গে, যেগুলো 2টা বাড়তি থাকবে এগুলো সব একসঙ্গে থাকে। 6 21, 6 21-এ কতদিন হয়েছে? 6 দুগুণে 12, 6 একে 6, 126। 126 দিনে কয় মাস? 126 দিনে 3 4 12, 4 মাসের উপরে বানতে। 6 মাসের কোর্স আছে এটা, 4 মাসে না মিলছে। 26 দিন, 26 কি বলছেন আপনি বানতে কয়দিন? 6 মাসের কোর্স এটা, এভাবে। ও 6 মাসের কোর্স। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো আমরা তাইলে অশুভ ধ্যান এবং নবশুভ টিকা দিয়ে ইয়ে করলাম, কিন্তু 16টা কিভাবে মিলানো হয়েছে এটা আমরা পুরোটা জানার জন্য তো এটা আমরা এখনো মিলাই নেই। কোন 16টা বানতে? এটা 16 বার বলা হয়েছে না? ও আচ্ছা, হ্যাঁ। ধ্যান আছে 10টা, কিন্তু 16 বারে এটাকে পরিবর্তিত করা হয়েছে। হ্যাঁ, তারপরে
মাঝে মধ্যে এটা এমনি আপনারাও বাড়িতে পড়বেন, এই নবশিবধিকার ব্যাপারটা। এটা মহাসাতি পাটন সূত্রের মধ্যেও আছে, এটা পড়বেন। আর আমি একটা ভিডিও পাঠিয়েছি আপনাদেরকে আগে, অশুভ ভাবনার ভিডিও, এটা আপনারা বারবার করে দেখবেন। এগুলো দেখলে একটু চিত্ত থেকে লোভ অপসারিত হয়ে যায়, হিংসা দুর্বল হয়ে যায়। হ্যাঁ, আগে অনেক আগে পাঠাচ্ছিলাম। আচ্ছা, আমি আপনি আমাকে ছবি এনেছিলেন কতগুলো, আবার পাঠাবো, এগুলো গাথাগুলো পাঠাবো। হ্যাঁ, গাথা পাইনি আমি, ছবি এসেছিলাম মধ্যে, ওই যে গাথা মৃতদের ফোলা লাশগুলো দেখছেন যে, গাথা ছবি সহকারে আছে, এগুলো আমি আবার পাঠাবো। এগুলো একবার পাঠিয়েছিলাম, হ্যাঁ মনে আছে, পাঠিয়েছিল আমি পাইনি, কিন্তু এগুলো এখন আমি পাইনি মধ্যে যাওক। একবার একটাই পাঠিয়েছিল। তো এগুলো দেখবেন, দেখলে লোভ একটু কন্ট্রোল থাকে এবং হিংসাও দুর্বল হয়ে যায়। তো এগুলো যতই দুর্বল হবে ততই আমরা ততক্ষণের জন্য শান্তি থাকবো। যতক্ষণ এগুলো আমাদের কাছে কম থাকবে ততক্ষণ আমরা শান্তিতে। লোভ উৎপন্ন হয়ে গেছে মাত্র অশান্তি শুরু হয়ে গেছে, অপ্রাপ্তির দুঃখ শুরু হয়ে গেছে। কাউকে হিংসা করতেছি কিন্তু দেখা যাচ্ছে ও আরো আরামে আছে, এই মনের মধ্যে অশান্তি উৎপন্ন হয়ে গেছে। এই অশান্তিগুলোর জন্য বুদ্ধ এইগুলো অসাধারণ একটা টেকনিক, অসাধারণ টেকনিক। কেউ কারোর সঙ্গে এখানে উৎপাত করার সময় পায় না, এগুলো দেখতে দেখতে মনের মধ্যে শান্তি চলে আসে। এই যে এত বিশাল ভিক্ষু পরিষদ কীভাবে থেকেছিল একসঙ্গে হাজার হাজার করে, কারণ এরা প্রত্যেকে এই অশুভ ভাবনা সহ মৈত্রী ভাবনা সহ সবগুলো দিয়ে তারা আছে। তবে হ্যাঁ, অশুভ ভাবনা কেউ করলে এর সঙ্গে মৈত্রী ভাবনা যুক্ত থাকতে হয়। প্রত্যেকটা যেমন বুদ্ধ যখন অগ্নিস্কন্দপম সূত্র দেশনা করেছেন, এর পরবর্তীতে গিয়ে আবার সঙ্গে সঙ্গে বুদ্ধ আবার মৈত্রী সূত্র দেশনা করেছেন, মৈত্রী আনিশাংস সূত্র। বুঝেন না? মানে এটা যেমন রিয়াকশন আছে, আবার রিয়াকশনের সঙ্গে সঙ্গে আবার ইয়ে আছে, প্রতিষেধক ব্যবস্থা। বুঝছেন না? অগ্নিস্কন্দপম সূত্র দেশনা করা মাত্র রক্ত বমি করে 60 জন মনে হয় মারা গেছে ইয়ে করতে করতে। আমি শুনছি কিন্তু আমি এই পর্যন্ত শুনি নাই, ওই কথা শুনছি, শুনি নাই। না, এমনিতে আমি আপনাদের সঙ্গে অনেকবার কথা বলেছি এগুলো। বলছেন চিবর গায়ে দিও না, দুশীল অবস্থায় চিবর গায়ে দিও না। এটা তার চেয়ে লোয়ার পাটটা, লাল লাল লোয়ার পাটটা গায়ে দেওয়া ভালো। কেন? মানতে এগুলো তো গায়ে দিলে এখন মরে যাবে, বুঝছে? এটা মরলে তো একবার মরবে। কিন্তু দায়কের এই শ্রদ্ধা প্রদত্ত চিবর তুমি গায়ে দিয়েছ, দুশীল অবস্থায় গায়ে দিয়েছ, তোমাকে জন্ম জন্মান্তর মরতে হবে, আগুনে পুড়তে হবে এভাবে। তারপর এটা বিশেষ করে ভিক্ষুদের জন্য আর কি। হ্যাঁ, তারপর দুশীল অবস্থায় তুমি খাদ্যদ্রব্য খেয়েছ, তাহলে অনেকবার এমনি তুমি বরঞ্চ লোয়ারগুলো খেয়ে, লাল লাল গলানোগুলো খেয়ে তুমি খাও, একবার মরবে তুমি, এতে অসুবিধা নাই। একবার মরা ভালো নাকি অনেকবার মরা, অনেকবার পক্ক হওয়া ভালো? কোনটা? যেটা সুবিধা মনে করো সেটা করো। বিহার ব্যবহার করিও না, বরঞ্চ তুমি এগুলো লোয়ার ইয়েগুলো আছে পাট্টা দিয়ে তো গড়া, এগুলো লাল হয়ে আছে, এখানে বসে ঢুকে যাও, ঢুকলে মাত্র তো মরে যাবে। আমি মনে করি এটা শ্রেয়। কিন্তু ওইভাবে তুমি দুশীল অবস্থায় যদি এই দায়কের শ্রদ্ধা প্রদত্ত কুটিগুলো ব্যবহার করো, অনন্তকাল ধরে তোমাকে পক্ষ হতে হবে নরকে। কোনটা ভালো? যেটা ভালো মনে করো সেটা করো। তারপরে পানীয়, এগুলো না খেয়ে লৌহ গলিত পানি পান করো, মানতে এটা তো মরে যাবে, মরে গেলে এটা ভালো, কোনো অসুবিধা নেই, একবার মরবে। কিন্তু এই শ্রদ্ধা প্রদত্ত পানীয়গুলো খাওয়ার কারণে অনন্তকাল ধরে নরকে পক্ষ হতে হবে। কোনটা ভালো? যেটা ভালো এটাই হচ্ছে সার অর্থ অগ্নিস্কন্দপম সূত্রের কথা। এটা অনুবাদ করেছেন আমাদের গুরুভান্তে প্রকাংশ মহাতের মহোদয়। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিক্ষুদেরকে বুদ্ধ সাবধান বাণী দিয়েছেন বিশেষ বিশেষ কিছু কারণে।
এবং এটা যে এখানে বলেছে সেখানে ৬০ জন ভিক্ষু সঙ্গে সঙ্গেই মারা গেছে বলে কথিত রয়েছে। এবং ৬০ জন ভিক্ষু কাপড় ছেড়ে বাড়িতে চলে গেছে। তারপর ৬৮ জন ভিক্ষু অনাহত হয়ে গেছিলেন। হ্যাঁ? তারপরে এছাড়াও আরও অনেক ব্যাপার হয়েছে। এর পরবর্তীতে আবার বুদ্ধ এই মৈত্রী সূত্র দেশনা করেছেন। মৈত্রী বলতে করণীয় মৈত্রী সূত্র না, মৈত্রী আনিশাংস সূত্র। মানে এটার প্রতিষেধক হিসেবে আরকি। আচ্ছা। এই জাতীয় কোনো কিছু ইয়ে করলে আবার এটাও দেন। প্রত্যেকটা কিছুর এরকম বুদ্ধ আ সুব্যবস্থা রেখেছেন। এটা বললে এটার যে একটা রিঅ্যাকশন আছে বুদ্ধ এটা জানতেন আরকি। জানতেন বলে আবার এটার ইয়েও দিয়েছেন। তো এটা পরে শুধু কেউ বসে থাকলে হবে না, মানে ওটাও পড়ে নিতে হবে সঙ্গে সঙ্গে। আচ্ছা। এটা পড়লে অন্যরকম হয়ে যাবে মন মানসিকতা। এর সঙ্গে সঙ্গে বুদ্ধ বলছে আবার এটাও পড়ো। আচ্ছা যাই হোক আমরা ২ টাই একসঙ্গে করে পড়বো আরকি, হ্যাঁ? ভালো হবে। বিস্তারিত পড়লে বিস্তারিত পাবো বলতে। তারপরে আমরা কোথায় পড়ছিলাম যে? তারপরে এখন পড়বো যেমন আমরা কি জানি আমরা এখন অরূপবচর পড়বো যেমন আজকে ওইটা অরূপবচর শেষ। অরূপবচর ৪ অরূপ ধ্যান ১৬ বার। উপাসক সুকুমার বাবু এই অরূপবচর, আচ্ছা অরূপবচরের মধ্যে তো এই সমস্ত কাণ্ডকীর্তন আর নাই, কারণ এটা তো আকাশ অনন্তায়তন দিয়ে শুরু হয়েছে এখান থেকে। হ্যাঁ ঠিক আছে, পড়েন। উপাসক সুকুমার বাবু সারসংক্ষেপ কিছু বলতে পারবেন এই অরূপবচরের সম্পর্কে? না দেখে বই দেখার দরকার নেই, এমনি কিছু বলতে পারবেন? বুঝিয়ে বলতে পারবো না বলতে। আচ্ছা ঠিক আছে আমরা পড়ি। বলতে অ্যাপস থেকে পড়বো নাকি? অ্যাপস থেকে। বই আমি নিয়ে আছি। ও আচ্ছা। সুকুমার বাবু হাতে মেইন বই আছে। আমার হাতে আছে। আচ্ছা। ৪ অরূপ ধ্যান ১৬ বার। কোন ধর্মগুলো কুশল? যে সময়ে সাধক অরূপ উৎপত্তির জন্য মার্গ ভাবনা করা হয় তখন পুরোপুরি রূপসংজ্ঞা অর্থাৎ রূপবচর ধ্যান ও তার অবলম্বনগুলো অতিক্রম করে প্রতীক সংজ্ঞা স্তমিত করে। এখানে প্রতীক সংজ্ঞার টিকা বলছে কি চক্ষু প্রবৃতি বাস্তুর সঙ্গে রূপ প্রবৃতি আলম্বনের সংযোগে উৎপন্ন হওয়া সংজ্ঞা বা ধারণায় হচ্ছে প্রতীক সংজ্ঞা। আবার চক্ষু প্রবৃতি বাস্তুর সঙ্গে রূপ প্রবৃতি আলম্বনের সংযোগে উৎপন্ন হওয়া সংজ্ঞা বা ধারণায় হচ্ছে প্রতীক সংজ্ঞা। এটা প্রতীক সংজ্ঞা কেন হবে? না, প্রতীক সংজ্ঞা আমরা যেটা বুঝছি এটা না। আমরা তো প্রতীক বলতে বুঝি যে হিংসা, বুঝছেন? এটা হিংসার কথা না। এটা প্রতীক বলতে এগুলো তো প্রজ্ঞপ্তি, আসলে এক একটা বিষয় এক একভাবে প্রজ্ঞপ্তি করতে হবে তো বোঝানোর জন্য, বোঝানোর স্বার্থে, সেজন্য এটা আমরা ওই দিকে নিয়ে যাব বলে আমাদেরকে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। ও আচ্ছা, আবার দিছে মধ্যে এখানে প্রতীক সংজ্ঞা ৫ প্রকার, যথা রূপ সংজ্ঞা, শব্দ সংজ্ঞা, গন্ধ সংজ্ঞা, রস সংজ্ঞা, স্পর্শ যোগ্য সংজ্ঞা। এটা অর্থ সারের নিচে নাকি এটা আছে? প্রতীক সংজ্ঞা বলতে যখন আমি এটাকে রূপকে রূপের ভাবে জানবো তখন প্রতীক সংজ্ঞা। যখন রূপকে আমি অরূপ করে ফেলবো, অরূপ ভাবে অরূপ হয়ে গেছে, তখন এটা অরূপ, বুঝছেন? এটা যতক্ষণ রূপে থাকবে আবার পড়েন, এখন বুঝে যাবেন। চক্ষু প্রবৃতি বাস্তুর সঙ্গে রূপ, এর আগেরটা এর আগে বলা হচ্ছে কি মার্গ ভাবনা করেন তখন পুরোপুরি রূপ সংজ্ঞা অর্থাৎ রূপাবচর ধ্যান ও তার আলম্বনগুলো অতিক্রম করে
প্রতীক সংজ্ঞা অস্তমিত করে। বুঝছেন? এখন প্রতীক সংজ্ঞা অস্তমিত করে। চোখের সঙ্গে রূপের সংস্পর্শে চোখের সঙ্গে রূপের সংস্পর্শ তৈরি হয়ে যে সংজ্ঞা উৎপন্ন হয়, বা এই ষড়ইন্দ্রিয়ের সঙ্গে আমার যতক্ষণ রূপ আছে পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয়ে যেটা উৎপন্ন হয়, ওই ব্যাপারগুলো তখন কি হয়ে যায়? অতিক্রম করে ফেলে, এটাকে ফেলে চলে গেছে, এটাকে সেজন্য তো বিরাগ রূপের প্রতি বিরাগ হয়ে বানতে। হ্যাঁ, এটাই হচ্ছে যে প্রতীক সংজ্ঞা। সেজন্য প্রতীকের সংজ্ঞা হয়েছে যে আমরা যে অর্থে প্রতীক বুঝছি ওটা না, ওটা ওই প্রতীকও আলাদা, এই প্রতীকও আলাদা। বারানে বোধহয় কোনো বেশ কম আছে। সুকুমার বাবু দেখেন তো বারানগুলো একই রকম কিনা, আগের প্রতীকও আর এই প্রতীকও একই রকম বলতে আমার মনে হচ্ছে। বারান, আচ্ছা বারান একই হোক, তাহলে আমরা বোঝার সময় এটা দুই প্রকারে আমরা বুঝবো। এটা বলতে আমরা অকুশল যে প্রতীকের কথা আমরা আগে যেটা জানি, হ্যাঁ ওই অবস্থা তো রূপবচরীয় চলে গেছে। রূপবচরীয় প্রতীক অবস্থা থাকে না, না সেটা বলতে চাচ্ছিলাম মন্তব্য। তো সুতরাং ওটা এখানে আসার কোনো কথা নাই। প্রতীক বলতে রূপের রূপিত অবস্থা, প্রতীক বলতে রূপের রূপিত অবস্থা। আমার কাছে রূপ বলেই এটা অনুমেয় হয়েছে, আর এটা অনুমেয় হবে না অরূপে গেলে মাত্র। বুঝে গেছেন না? না বলতে অর্থাৎ আমার এতক্ষণ যাবত আমার কাছে রূপবচরে যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্ত আমার কাছে এগুলো শব্দ, এটা শব্দ বলেই আমার কানের সঙ্গে স্পর্শিত হয়েছে। পুরো ব্যাপারটা এই যে স্পর্শ হয়েছে পর্যন্ত, এবং চোখের সঙ্গে রূপের স্পর্শ হয়েছে, এভাবে পঞ্চ ইন্দ্রিয়ের স্পর্শগুলো, স্পর্শ থেকে আর বাদ বাকি কার্যক্রম যা যা কিছু হয়েছে, হয়ে চলেছে না এতক্ষণ যাবত, হচ্ছে না আমাদের সারাক্ষণ, এগুলো সবগুলোকে এক অর্থযুক্ত করে প্রতীক বলা হয়েছে। রূপ সংজ্ঞার প্রতি প্রতীক, শব্দ সংজ্ঞার প্রতি প্রতীক, তারপরে পুরো বিষয়টাকেই প্রতীক বলা হচ্ছে। অরূপ হবে মাত্র এই প্রতীক আর নাই, প্রতীক অতিক্রম বা রূপ অতিক্রম। বুঝছেন? ও আচ্ছা, হ্যাঁ বলতে বুঝছি। জাস্ট এটা আলম্বন, এটা অন্য কিছু না, মানে জাস্ট আলম্বন বলছি। না না এটা ঠিক আছে বলতে। ওই যে যে স্বর্ণে দাগ দিয়ে এটা, এটা প্রকৃতির জন্যই, অন্য কিছু না। অন্যটা শব্দ দিলে আমাদের জন্য হয়তো সুবিধা হইতো, কারণ শব্দটা আমরা অন্য জায়গায় অন্য রকম করে পড়াতে এটা এরকম হয়ে গেছে। তারপর বলতে এগুলোকে আবার ওরা সংজ্ঞা হিসেবে অস্তমিত করা হয়েছে, সে কারণে ওইটাও বলে দিচ্ছে আর কি। আর আমরা অস্তমিত মানে এই যে আপনার প্রতীক সংজ্ঞা অস্তমিত, অস্তমিত, হ্যাঁ। আর আমরা যে প্রতীক জানতাম মানতে ওটা অকুশলের, ওখানে কিন্তু সংজ্ঞা লেখা ছিল না। আমরা প্রতীক সংজ্ঞা কোনো ব্যাখ্যা বা কোনো ধরনের আলোচনা করি নাই মনে হয়, পাই নাই কোথায় অকুশলের মধ্যে আসছে। আপনার ওই আমরা যে প্রজ্ঞপ্তি বললাম না, হ্যাঁ হ্যাঁ, প্রজ্ঞপ্তি মানে কি? প্রজ্ঞপ্তি বলতে বলতে আমরা ওই চিহ্নিত ইয়ে করা আর কি, একটা চিহ্নিত করার জন্য একটা নাম ব্যবহার করা দরকার, একটা নাম আর কি। হ্যাঁ, নাম ব্যবহার করা দরকার, এই নামটা এখানে ব্যবহার করা হয়েছে, এটাই। আমরা এটা বুঝবো না বলে আমাদেরকে আবার সহজ করে দেওয়া হয়েছে। ঠিক আছে। তারপর বলা হচ্ছে নানাত্ব সংজ্ঞা। এই নানাত্ব সংজ্ঞার মধ্যে বলা হচ্ছে চলমান জীবনে মনোধাতু ও মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শে যে সংজ্ঞা উৎপন্ন হয় তাকে নানাত্ব সংজ্ঞা বলে। চলমান জীবনে মনোধাতু ও মনোবিজ্ঞান ধাতুর সংস্পর্শে যে সংজ্ঞা উৎপন্ন হয় তাকে নানাত্ব সংজ্ঞা বলে। 8 কামবচর কুশল চিত্তের সংজ্ঞা, 12 অকুশল চিত্তের সংজ্ঞা, 11 কামবচর কুশল বিপাক চিত্তের সংজ্ঞা, 2 অকুশল বিপাক চিত্তের সংজ্ঞা, 11 কামবচর ক্রিয়া চিত্তের সংজ্ঞা। মোট এই 40 প্রকার সংজ্ঞাই হচ্ছে নানাত্ব সংজ্ঞা। এটাও অর্থসারণীতে অভিধর্ম অর্থ সংগ্রহের মধ্যে পড়ছিলাম যে কর্ম, কি কর্ম, যখন উপাসক সুকুমার বাবু
বানতে এটাকে কি কর্ম বলা হয় যে এখানে? এটার একটা অভিধানের মধ্যে সুন্দর একটা নাম ছিল, কর্মভব, উৎপত্তিভব, এই জাতীয় একটা কথা ছিল। কর্মভব দুটাই আছে বান্তার তো। এটা না, এটা না, না তিনটা তো মনে হয়। না, এটা দুইটাই। এটা নানাকণিক মানে ওইটা নানাকণিক কর্ম। নানাকণিক কর্ম। নানাকণিক কর্ম। এটা হচ্ছে নানাকণিক কর্ম আর কি। যখন কুশল কুশলে পরিবর্তিত হয়। হ্যাঁ, নানাক্ষণিক কর্ম। নানাত্ব সংজ্ঞা। তাহলে নানাত্ব সংজ্ঞা আমরা বুঝলাম তো না? হ্যাঁ, এই নানাত্ব সংজ্ঞা 40 প্রকার। 40 প্রকার সংজ্ঞা হচ্ছে নানাত্ব সংজ্ঞা। হ্যাঁ, তারপরে আচ্ছা, মনোযোগ না দিয়ে, নানাত্ব সংজ্ঞায় মনোযোগ না দিয়ে আকাশ আয়তন সংজ্ঞা যুক্ত হয়ে ও সুখ পরিত্যাগ করে তারপর আগের নিয়মে বলা হচ্ছে উপেক্ষা স্বগত চতুর্থ ধ্যান উৎপন্ন করে অবস্থান করেন, সেই সময়ে তার স্পর্শ হয়, অবিক্ষেপ হয়। এই ধর্মগুলি হচ্ছে কুশল। বুঝছেন? আচ্ছা, আবার আবার পরিবান্তে উপেক্ষা কেন হবে বান্তে? চতুর্থ ধ্যান কেন হবে? পঞ্চম ধ্যান হবে যে। পঞ্চম ধ্যান হবে যে, হ্যাঁ। প্রথম হচ্ছে যে উনি রূপসংজ্ঞা বা প্রতীক তিনি অস্তমিত করবেন। এখানে কোনো ইয়ে আছে বলতে, দুটোতেই চতুর্থ ধ্যান আছে না? এখানে একটু ইয়া লিখছে তো, এটা আমরা উপেক্ষা সহগত চতুর্থ ধ্যান সম্প্রাপ্ত হয়ে অবস্থা করিতে থাকেন আর কি। ওই আছে, সেই সময় স্পর্শ হইয়া থাকে, ওই অভিক্ষেপ হইয়া থাকে আর কি। আচ্ছা, যাই হোক, এটা কোনো সমস্যা না। পঞ্চম ধ্যান লিখলেও লেখা যাবে। পঞ্চম ধ্যান লেখা যাবে। আচ্ছা, না, কি করবো রাজ, ওটা বোধহয় আপনাদের সঙ্গে এখনো আলোচনা করা হয় নাই। আমাদের যে এই সমস্যাটা, এটা একদিন পুরো আলোচনা করে ফেলবো আমরা। এই কেন চিত্তগুলো মিলতেছে না, বা এখানে একরকম, আপনাদেরকে অনেকবার বলছি না যে এটা একরকম, ওইটা একরকম, এটা এটা নানান রকমের ইয়া যে চলে আসতেছে। এই সমস্যাগুলো ষষ্ঠ সংগীতিতে সমাধান করার কথা ছিল, কিন্তু ওখানেও সমাধান অযোগ্যভাবে রয়ে গেছে। আলোচনা করছিলাম না, মনে আছে? এটা ক্লাসে মনে হয় আলোচনা করা হয়নি একবারও। এমনি আমরা আলোচনা করছিলাম, সুকরবাবু নাকি? আলোচনা হয়ে যাও বলতে। হ্যাঁ, আমরা পাইনি, এমনি আলোচনা সমাধান করার কথা ছিল, কিন্তু সূত্র বিনয় আর অভিধের মধ্যে ব্যস্ত আছে। মূলত হচ্ছে যে উপেক্ষা এবং উপেক্ষা একাগ্রতার সহিত পঞ্চম ধ্যান, উপেক্ষা এবং একাগ্রতার সহিত পঞ্চম ধ্যান, এটার সঙ্গে লিঙ্ক করে ব্রহ্মলোকের একটা ব্রহ্মলোককেও নির্দেশ করা হয়ে গেছে। বুঝছেন ঘটনাটা? আমরা একটা ইয়ার মধ্যে পাইছিলাম, কোথায়, অভিধর্ম অর্থ সংগ্রহের মধ্যে পাইছিলাম কি, প্রথম ধ্যান অধিকারকারী ব্যক্তি কোন ব্রহ্মলোকে জন্মগ্রহণ করবে? 20টা ব্রহ্মলোক না? 20টার মধ্যে 16টা রূপবচর ব্রহ্মলোক। রূপবচর ব্রহ্মলোকের মধ্যে 4টা মনে হয় প্রথম ধ্যানিকদের জন্য বরাদ্দ, না? 4টা না 3টা? তারপরে এর পরবর্তীতে আবার 4টা এভাবে করতে করতে পঞ্চম ধ্যানিকদের জন্য এরকম করে ব্রহ্মলোক নির্দেশ করা আছে ওখানে, বুঝছেন? তারপরে এর পরবর্তীতে আবার অরূপবচরে 4টা। তাহলে এখানে 9 প্রকারের ধ্যান হয়ে গেছে না? 9টা হয়ে গেছে।
অরূপবচরে যদি 4টে হিসাব করা হয়। আচ্ছা, তো এই পঞ্চম ধ্যানকে আবার বলা হচ্ছে যে এই অরূপবচর 4টাকে একটা বলা হয়। অঙ্গ হিসাবে ভাগ করলে, অরূপবচরের অঙ্গ হিসাবে ভাগ করলে উপেক্ষা এবং একাগ্রতা অরূপবচরের অঙ্গ। প্রথম ধ্যানের অঙ্গ 5টা না? দ্বিতীয় ধ্যানের অঙ্গ 4টা, তৃতীয় ধ্যানের অঙ্গ 3টা, দ্বিতীয় ধ্যানের চতুর্থ ধ্যানের অঙ্গ হচ্ছে যে কয়টা? 2টা, 2টা না 3টা, তারপরে 2টা বা 3টা, হ্যাঁ 3টা, পঞ্চম ধ্যানে 2টা, পঞ্চম ধ্যানে 2টা। এই পঞ্চম ধ্যান মানে হচ্ছে যে এই সবগুলোর মধ্যে 2টা, অরূপবচর 4টার মধ্যেই অঙ্গ 2টা, উপেক্ষা এবং একাগ্রতা সবটাতেই আছে। ওই অঙ্গ হিসাবে বিচার করে এগুলো 4টা, 4টাই একটা 5 নম্বরে। অরূপবচর 4টাই হচ্ছে যে পঞ্চম ধ্যানের মধ্যে গণা হয় ওই দৃষ্টিকোণ থেকে। সেজন্য গিয়ে আমাদের ওই চিত্ত সংখ্যা যে গণেছে 121 প্রকার, আমরা বলতেছি যে অরূপবচর গণে নাই কেন? গণে নাই, অরূপবচর এখানে গণা হয়েছে এইভাবে। বুঝছেন এখন? জানতে 4-5 কোটিটা এইভাবে আসছে আর কিটা। হ্যাঁ, আবার যদি আমাদের যেভাবে চিত্র দেখানো হয়েছে ওইভাবে যদি আমরাও যদি আবার ওইটা ভাঙি, ওটা আবার ভাগ করি, তখন কিন্তু ইয়ে হবে না, 40 বাইর হবে না। তখন হবে যে 9টা, 8 নং 72টা বাইর হবে তখন। বুঝা গেছে এখন সমস্যাটা? এভাবে কিন্তু বাইর করা নাই। এখানেও গিয়ে এই ঘাবলাটা এখানে অরূপবচরগুলো বাইর করে নেবেন তার কি। হ্যাঁ, অরূপবচরগুলো ওই পঞ্চম ধ্যানের মধ্যে যুক্ত করে দিয়েই ওই যে পঞ্চম ধ্যান পর্যন্ত মানে করছে আর কি। যাই হোক, এটা ছাড়াও আরো কিছু কিছু ব্যাপার বিদঘুটে আছে, যে কেউ কেউ বলতে চান যে না, পঞ্চম ধ্যান এরকম একটা বিষয় আছে, উপেক্ষা এবং একাগ্রতা এরকম একটা বিষয় আছে। জাস্ট এখনো মানে রূপ আছে, কিন্তু রূপের প্রতি তিনি উপেক্ষক হয়ে গেছেন। রূপ এখনো আছে, রূপের প্রতি ওনার উপেক্ষা হয়ে গেছে। বুঝছেন? এরকম একটা মানে পর্যায়ে আছে বলে বলতে চাচ্ছেন। তো সেই জন্য হোক বা যে কোনো কারণে হোক, এটার কোনো ওই প্রশ্নের কোনো উত্তর বা সমাধান আসেনি ষষ্ঠ সংগীতি থেকে। তো ষষ্ঠ সংগীতিকারক আচার্যগণ যেহেতু এটা কোনো ইয়ে করেন নাই, আমরা এখানে মাতামাতি করে লাভ নাই। তাহলে এই সমস্যাটা আপনারা এখন বুঝেছেন না বোঝা হয়নি এখনো? সমস্যাটা কোথায় বা সমাধানও কি এটার? না বানতে বুঝতে চাচ্ছেন এখন এর মধ্যে। আচ্ছা, সব আলোচনা হয়ে যাবে বানতে। হ্যাঁ, ঠিক আলোচনা এমনি হয়ে ঠিক গেছে আছে। না? অবশ্য সুকুমার বাবু বুঝে গেছে। আপনি কখনো সুকুমার বাবু দেখে সুন্দর করে বুঝে নেবেন, উনি বুঝছে ভালো করে। তো যাই হোক, আজকে তো আমাদের সময় শেষ। ও আচ্ছা, সময় শেষ হয়ে গেছে বানতে। হ্যাঁ, ঠিক করে তাহলে আমরা কালকে 206 থেকে পড়বো আর কি। আজকে তো এই পর্যন্ত এটা বোঝা হয়েছে নাকি? আকাশ আয়তন সংজ্ঞাযুক্ত হয়ে সুখ পরিত্যাগ করে উপেক্ষা সর্বত চতুর্থ ধ্যান উৎপন্ন করে অবস্থান এগুলো করেন। এই 4টা ধ্যান সম্পর্কে উপাসিকা জানে, আগে থেকেই জানে ভালো করে। উপাসিকা থেকে খুব বেশি মনে আছে এগুলো। আছে? উপাসিকা আছে বানতে। এই 4টা ধ্যান সম্পর্কে কালকে ইয়ে করবেন, বলবেন আপনি। বড় বড় করে তাকাই বানতে কালকে বলি। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, আমাদের প্রভূত পুণ্য সাধিত হয়েছে। আসলে এগুলো প্রত্যেকটা কথাই সঙ্গেই আমাদের বহু কুশলচিত্ত উৎপন্ন হয়ে যাচ্ছে। এগুলো অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত শক্তিশালী চিত্তগুলো উৎপন্ন হচ্ছে। কখনো ভাবলে, কখনো চিন্তা করলে আপনারা বুঝে যাবেন যে এগুলো একটা একটা চিত্ত কত শক্তিশালী হচ্ছে, কি পরিমাণে শক্তি সম্পন্ন এই এক একটা চিত্ত। তো সুতরাং এরকম বহু চিত্ত আমরা এই 1 ঘন্টার মধ্যে আমরা সম্পন্ন করে থাকি।
তো সেই জন্য আমি যেই হেতুতে যেই কারণে যাদের কারণে এই কুশল চিত্তগুলো উৎপন্ন করতে সক্ষম হই, তাদের সকলকেই অবিরতভাবে আমি পুণ্যদান করতে থাকি। সহ অনন্ত চক্রবাসী সত্যগণকেও পুণ্যদান করছি, গুরুভ্রান্তিদেবকেও পুণ্যদান করছি, মাতা-পিতাগণকেও পুণ্যদান করছি এবং যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকেও পুণ্যদান করছি। যারা আচার্য প্রত্যয়াদি দানে সহযোগিতা করছেন ব্রহ্মচর্য পালন করার জন্য তাদেরকেও পুণ্যদান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ ও মৃত্যুর সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মৃত্যুর সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। ওকাশা বন্দামি বান্তে দ্বারাত্রেণা কথাং